সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারাকারি, সাথে থাকুন। আরতি, রমা, আশা, শেফালি, মল্লিকা। এক একদিন আমি এদের এক একজনের পাশে বসি স্কুলে। খুব ভাব জমেছিল আমাদের এই কজনের মধ্যে। বৈদ্যনাথও ছিল কিছুদিন। ওর ছিল কান পচার ধাত। ওকে পেছনের বেঞ্চিতে বসতে হতো শেষ পর্যন্ত। পেছনের বেঞ্চিতে বসত আরও একটি মেয়ে, অর্চনা। অর্চনাই ছিল সব ক্লাসের সকলের চেয়ে সবচেয়ে বড় বয়সে, লম্বাও ছিল। অনেকেই আমরা তার কোমর সমান ছিলাম। তা আমরা ডাকতাম অর্চনাদি। অর্চনাদি একটু হাবা কিসিমেরই ছিল, যতদূর মনে পড়ে। তার মাথায় উকুনও ছিল, এই জন্যে কেউ তার কাছাকাছি ঘেঁষতে চাইত না। এক একদিন এমন হতো, হয়তো টিফিনের ছুটি, মেঝেতে বসে পা লম্বা করে অর্চনাদি মাথার উকুন খুঁড়তে শুরু করেছে। আমাকে দেখে বললে, এখানে বস, তোর নখ দেখি। আমি নখ বাড়াতে একটা উকুন বসিয়ে দিল তার ওপর। বললে, মার, যেন পট করে শব্দ হয়। এইভাবে পটপট করে উকুন মারতে হতো। কখনো বললে, আমার খাতার মলাটে বৌদি লিখেছে কে রে? মিথ্যে বলবি না, মিথ্যে বললে মা সরস্বতী তোকে ফেল করিয়ে দেবে, বুঝে শুনে বলিস। অর্চনাদিকে নিয়ে নানা রকমের হাসি ঠাট্টা চলত। একদিন আরতি বললে, তোরা জানিস গতকাল বরের বাড়ি থেকে অর্চনাদিকে নাকি দেখে গেছে। অর্চনাদি বললে, গতকাল কে বললে তোদের? সে তো গেল মাসে। গন্ডে পিণ্ডে গিলে তারপর যাবার সময় বললে, গিয়ে খবর দেব। ওই পর্যন্তই, কোনো খবর দেয়নি। আমাকে আর কে পছন্দ করবে? আমি তো আর তোদের মতো সুন্দর না রে ভাই। হাতের সেলাই দেখে যদি কেউ পছন্দ করে। অর্চনাদি বাড়ি থেকে কৌটোয় ভরে প্রায় নিয়ে আসতো নানা রকমের টক মিষ্টি আচার। আমরাও ভাগ পেতাম। টিফিনের ছুটিতে দল বেঁধে বেরিয়ে পড়তাম আশেপাশে। চৌধুরী পাড়ায় মস্ত একটা বাড়ি ছিল। বাড়িটার জানালা দরজা কখনো খোলা দেখেছি বলে মনে পড়ে না। লোকে বলতো সেটা চৌধুরীদের বাড়ি। ফটকের মুখে দুপাশে দুটো পাথরের সিংহ। আমরা যেতাম ইউক্যালিপটাসের সুগন্ধি পাতা কুড়োতে। বইয়ের ভাঁজে ভাঁজে থাকতো পাতাগুলো। একবার কপালে ফেঁটি বাঁধা একটা পাগল আমাদের ধরেছিল। বললে, ভীমনাগের সন্দেশ খাবে তোমরা? তাহলে চুপটি করে হাতটি পেতে আসন গেড়ে বসে পড়ো এই ঘাসের ওপর। আমরা বসে হাত পাততেই সে সকলের হাতে দুটো করে ছোলা ভাজা দিয়ে বললে, হ্যাঁ খাও, খেয়ে দেখো কেমন মিষ্টি। আমরা বললাম, এ তো ছোলা ভাজা। সে বললে, যাহা ছোলা ভাজা তাহাই সন্দেশ। সন্দেশ পেটে গিয়ে ছোলা ভাজা হয়, ছোলা ভাজা পেটে গিয়ে সন্দেশ হয়। মুসলমান মরে গেলে হিন্দু হয়, হিন্দু মরে গেলে মুসলমান হয়। পেটই হচ্ছে চিতা, পেটই হচ্ছে কবর। সে হালুম হালুম গব গবাগব সব খেয়ে ফেলে, সব হজম করে ফেলে। হজমের পর তো সব একই। দে দৌড় বলে আমরা যখন ভয়ে ছুটে পালাচ্ছি, পেছন থেকে সে তখন করে হেসে উঠেছিল। আরেকবার দেখা হয়েছিল একটা খুনখুনে ছেলে ধরা বুড়োর সঙ্গে। তার পিঠে শুকনো পাতা বোঝাই বস্তা। সে আমাদের দেখে বললে, বাছারা, জানো আমি কে? ওই হোথায় কলপুকুরে শেয়ালের গর্তে আমি থাকি। যখন দাঁত ছিল তখন এমনি জ্যান্ত জ্যান্ত বাচ্চা কাচ্চা ক্যাঁচ ম্যাচ করে চিবিয়ে খেতাম। এখন দাকা দাকা করে কেটে এক ঘটি জলের সঙ্গে টপাটপ গিলে খাই। ছাড়ো দেখি কিছু পয়সা, তা নইলে কিন্তু রেহাই নেই। কুড়িয়ে বাড়িয়ে সকলের সব পয়সা মিলিয়ে হলো মোট 3 আনা। সেই 3 আনা দিয়ে তবে রেহাই। লোকটা বললে, খুললে 3 আনা? এই কেমন ধারার কথা গো? তা দাও দেখি যা আছে।
কাল যে কি কুক্ষণে 5 কড়ির বেটা 1 কড়িকে গিলেছিলাম, সেই থেকে পেটটা কেমন দমসমে হয়ে আছে, নইলে কি আর একটাকেও ছাড়তাম। হামবেলায় জামবেলায় ঘাস ক্যাম্বায় খায় গাইতে গাইতে বুড়োটা একদিকে চলে গিয়েছিল। এই সময় একটা ঘটনা ঘটে। হঠাৎ শোনা গেল বুড়ি গিরিবালাকে পুলিশে ধরে নিয়ে গেছে। মণি ভাইজান বললে, খামোকা বুড়িকে ওরা কষ্ট দিচ্ছে, ও কি আর কিছু জানে? বুড়ির উঠোনের জঙ্গলের ভেতর চোর বদমাশেরা নাকি চুরির মালামাল পুঁতে রাখত, ওখানে বসে ভাগ বাটোয়ারা করত। তা বুড়ি তো ভালো করে চোখেই দেখে না, ও কি জানবে? ছাড়া পেয়ে কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল বুড়ি। আমাকে ওরা এইভাবে হেনস্থা করলে রে, কেন আমার মরণ হয় না? ও ভগবান, চোখের মাথা খেয়ে বসে আছিস, আমাকে তুলে নে, আমাকে তুলে নে। এইসব বলতো আর সমানে দেয়ালে মাথা কুটত গিরিবালা। রমা, আশা, শেফালি আর আমি একদিন বিকেলে দল বেঁধে গিরিবালার ওখানে গিয়ে দেখি মণি ভাইজান তার মাথায় পানি ঢালছে। আমাদের দেখে বোধহয় একটু লজ্জাই পেয়েছিল। বললে, কি চাস এখানে? যা ভাগ, ভাগ এখান থেকে। এক একদিন দল বেঁধে হাতিপুকুরের কাছাকাছি যেতাম। দুপাশে বকুল গাছে ঢাকা একটা লাল সুরকির রাস্তা ছিল সেখানে। ওই রাস্তারই এক পাশে এসডিও সাহেবের কুঠি, মুন্সেফ সাহেবের কুঠি। সারাদিন বকুল ফুলের গন্ধে ভুরভুর করত ওই অঞ্চলটা। ফুল কুড়োনো শেষ করে তারপর যে যার বাড়িতে ফিরে যেতাম। এক একদিন আসতো প্রমীলা ধাত্রী। সাধারণত বিকেলের দিকেই আসতো বুড়ি। সাদা মড়মড়ে থানে মোড়া প্রমীলা ধাত্রীকে আমরা সবাই ভয় করতাম। সে ছিল ভারী খট্টাই মেজাজের। বসে বসে মার সঙ্গে গল্প করত আর একটা বড় গ্লাসে করে চা খেত। তার জন্য একটা আলাদা গ্লাসই ছিল। আমরা সকলেই ছিলাম তার হাতের। সে জাতে ছিল খ্রিস্টান। প্রতিটি বাড়ির অন্দরমহলের সব খবর ছিল বুড়ির নখদর্পণে। তা বড়টি এখন কি করছে? এবার কলেজে ঢুকলো। মেজো এবার ম্যাট্রিক দেবে। মেয়েটি এই তো 9-এ উঠল। ভালো। তা তোমার স্বাস্থ্য কিন্তু দিন দিন কাঠি হয়ে যাচ্ছে মনির মা। দেহের দিকে একটু যত্ন আত্মি নিও। মা উত্তর দেয়, এই নানা রকমের চিন্তা ভাবনা, পার্টিশন। সে তো আছেই, প্রমীলা ধাত্রী বললে। এতগুলো ছেলে মেয়ে পেটে ধরা, তাদের মানুষ করা, এ কি মুখের কথা? আমরা ধারে কাছে গেলেই খাও করে উঠত বুড়ি। কি চাও এখানে? শুধু গায়ে গায়ে ঘোরা। বেচারির হাড় মাংস সব এক করে ফেলেছে। যাও বাইরে যাও, খেলোগে, যাও খেলোগে। কখনো মাকে বললে, মনিটার দিকে একটু খেয়াল করো, যেখানেই যাই ওকে দেখি। এত বেশি দস্যিপনা ভালো নয়। এখন থেকে না আঁটলে পরে পস্তাবে। লেখাপড়ায় কেমন? পাস তো করে। প্রমীলা ধাত্রী কিছু একটা চিন্তা করে বলে, ওকে বাইরে কোথাও রেখে পড়াতে পারো না? কোনো বড় স্টালেও তো দিয়ে দিতে পারো। ওকে নিয়েই তো আমার যত ভয়। দস্যু ছেলে, চোখের আড়াল করি কি করে? মায়ের স্নেহ হচ্ছে ডাইনির স্নেহ। এই করে করে তো তোমরা ওর মাথা খাবে। একদিন দেখবে হুট করে একটা কাণ্ড বাঁধিয়ে বসে আছে। এখন কি আর সে আগের মতো দিনকাল আছে? শত্রুতা করেও তো লোকে একটা কিছু বাঁধিয়ে বসতে পারে। এই তো শুনলাম সেদিন ঘোষালদের ছেলেটাকে রাস্তায় ফেলে ঠেঙিয়েছে। কি না হতে পারতো এটা নিয়ে। দ্রুত একটা পরিবর্তন ঘটছিল চারদিকে। সেসব আমরা কিছু বুঝতাম না। হিন্দু মুসলমানদের দলাদলির কোনো ব্যাপার থেকে বালক সংঘ ভেঙে 2 টুকরো হয়েছিল। কাজীপাড়ার একটা দলের সঙ্গে তুমুল মারপিট হলো একবার। তখন চলাচল ছিল মার্টিন ট্রেনের, চলত ঢিমে তালে।
কাজীপাড়ার ছেলেরা চলন্ত মার্টিনে উঠে কোনো রকমে মাথা বাঁচায়। যাওয়ার সময় বলে যায়, এর হিসেব হবে, এক একটা করে লাশ পড়ে থাকবে মাটিতে। একদিন হরিপদ ঘোষালের সামনে পড়ে গেলাম। আমার পেটে আলতোভাবে ছড়ির ডগা ছুঁয়ে জিজ্ঞেস করলে, কি হে বালক, তোমাদের বাড়িতে শুনি কাজীপাড়ার মুসলমানরা দেদার মিটিং করে, তোমার বাবা পাকিস্তান চায় নাকি? পাকিস্তান কি জানা ছিল না, বুঝতাম না এসব কিছুই। কাজীপাড়ার একদিলশার দরগা ঘিরে মুসলমান সমাজের একটা বেড়, সেখানে অন্য কোনো জাতের লোক ছিল না। গরুর গোশত কিনতে হলে ওখানকার হাট ছাড়া আর উপায় ছিল না। কিছুদিন আগে কিসের যেন একটা ভোটাভুটি গেছে, সেই থেকে দেখতাম আমাদের পাড়া প্রতিবেশীদের অনেকেই মন মরা। কিছু একটা ঘটেছে বুঝতে পারি, কিন্তু কি তা বুঝি না। কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়ির নিকট আত্মীয় স্বজনরা এসে ফিসফাস করত ঠিকই, তখন সকলের মুখেই থাকত দুশ্চিন্তার ঝুলকালি মাখা ময়লা ছাপ। আব্বা শুধু গম্ভীর মুখে বলতেন, দেখা যাক কি হয়। আমাদের বাইরের ঘরেও মাঝে মাঝে শুনতাম তুলকালাম চলছে। আব্বা, কেনারাম কাকা, দুর্গাদাস বাবু, নির্মল বাবু আরো অনেকেই খুব শোরগোল তুলে তর্কাতর্কি করত। আমাদের কানে আসতো কংগ্রেস, মুসলিম লীগ, জিন্না, জওহরলাল, প্যাটেল, সব মনেও নেই। আমার একটা গজ দাঁত বেরিয়েছিল। হরিতাল মোড়ে গিয়ে ধীরেন ডাক্তারের কাছ থেকে পুরনো দাঁতটাকে ওপড়ানো হয়। রাতে দুর্গাদাস বাবু আব্বাকে বললেন, ব্যাপারটা কি হলো? আমি থাকতে ছেলেটাকে হেতুরের কাছে পাঠানোর মানেটা কি? ধীরেন কম্পাউন্ডার থেকে ডাক্তার বলে পিছনে সকলেই তাকে হেতুড়ে ধীরেন নামে ডাকত। আব্বা বললে, ওসব ওর মা জানে। দুর্গাদাস বাবু গলা চড়িয়ে বললেন, হেতুড়ে ধীরেনই তোমাদের কাছে বড় হলো? হ্যাঁ, এর আমি ব্যাখ্যা চাই। চাঁপাডালির মোড়ে ছিল মসজিদ। কাজীপাড়া, ময়না আরো দূর দূর থেকেও অনেকে নামাজ পড়তে সেখানে আসতো, বিশেষ করে ঈদের দিন। সেবার হয়েছে কি, আমরা দল বেঁধে সকলে মসজিদে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। হঠাৎ একটা ঢিল এসে পড়ল। ঢিলটি পড়ল টিপু ভাইজানের পায়ে। পেছনে কে যেন চেঁচিয়ে বললে, দেখ দেখ, মাথায় লেজওয়ালা লেড়েরা কেমন কপাল ঠুকতে যাচ্ছে। আব্বা বললে, কোনো দিকে খেয়াল করার দরকার নেই, হাঁটতে থাকো। তা আমরা সেই মতোই মাথা নিচু করে কোনো দিকে না তাকিয়ে মসজিদে গিয়েছিলাম। সে বছরই দুর্গাপূজার সময় চারদিকে যাত্রার ধুম পড়ে যায়, সব শখের দল। কেনারাম কাকা এসে বললেন, ওরে পোকা, যাবি নাকি যাত্রা দেখতে? তোদের জামাইবাবু পাঠ করবে। মা বললে, ও কি আর সারা রাত জাগতে পারবে? কেনারাম কাকা বললে, বুড়ার সঙ্গে থাকবে, জাগতে না পারে ঘুমোবে। বুড়া কেনারাম কাকার মেয়ে, আর কোনো ছেলে মেয়ে না থাকায় ঘর জামাই রেখেছিলেন কেনারাম কাকা। জামাইবাবুর নাম ছিল দেবীনাথ। মাঝে মাঝে তাকে দেখা যেত স্কুলে মাস্টারি করতে, ওই পর্যন্তই। গান বাজনা ভালোবাসত, গান বাজনা নিয়েই থাকত। রোজ বিকেলে দেবীনাথ জামাইবাবুর ঘরে গান বাজনার আসর বসত নিয়মিত। মাঝে মাঝে উঁকি ঝুঁকি মেরে দেখতে গিয়ে আমি বিশ্রীভাবে ধরা পড়ে যেতাম। একটা পোষা তোতা পাখি ছিল জামাইবাবুর। দেখতে পেয়ে দাঁড়ের ওপর থেকে সে চিৎকার জুড়ে সুর করে বলতো, ও মা, দেবী দেবী দেবী, এই দেবী, এই দেবী, এই দেবী, কে দেখো, কে দেখো, কে দেখো। দেবীনাথ জামাইবাবু এক একদিন বেরিয়ে এসে আমাকে দেখতে পেয়ে বলতো, ও তুই পোকা, আয় না ভিতরে এসে বস। কিংবা নিয়ে যেত ভেতরে। বুড়াদিকে বলতো, আজ না তুমি গুড়ের সন্দেশ তৈরি করেছ, দাও না ওকে। বুড়াদি কটমট করে জামাইবাবুর দিকে তাকিয়ে বলতো, সে কি আর আছে, সব তো শেষ হয়ে গেছে।
কেন, তাকের ওপরে যে দেখলাম? ও তো ঠাকুরের, পুজোয় লাগবে না? তারপর আমার দিকে তাকিয়ে বলতো, তুই সন্ধ্যার পরে আসিস, আমি পুজোটা দিয়ে নিই। তে দেবীনাথ জামাইবাবুও কম নাছোড়বান্দা নয়, বলতো, এও তো একটা ঠাকুর, তোমার গোপাল ঠাকুর হে, জ্যান্ত পেয়েছ বলে এভাবে ঠকিও না, দাও দাও, তোমার তো লক্ষ্মীর হাত। বুড়াদির সঙ্গে গেলাম যাত্রায়। মহারাজ হরিশ্চন্দ্র, সারা গায়ে গহনা পরা, কালো রঙের বাঁশি কেঁদে উঠতেই ঐকতান শুরু হয়ে যায়। এমন মন খারাপ হয়ে গেল যে তা বলবার নয়। দেবীনাথ জামাইবাবু হয়েছিল হরিশ্চন্দ্র, কালো ধুতি পরে, ছাই কাদা মাখা শরীরে, মরা পোড়াবে বলে শ্মশানে দাঁড়িয়ে। কেউ একজন তার পিঠে লাঠির বাড়ি মারতেই ভীষণ কান্না পেল আমার। বললাম, ওরা অমন মারল কেন? জামাইবাবু তো আর কোনো দোষ করেনি। বুড়াদি সে কথায় কান্না দিয়ে বললে, ইস, কি বিচ্ছিরিটাই না দেখাচ্ছে, কালি মেখে একেবারে ভূত সেজেছে, কে দেখে বুঝবে গায়ের রং অমন টকটকে ফর্সা। ইস। বললাম, বুড়াদি দেখো, জামাইবাবুকে ওরা আবার মারল। বুড়াদি এবার আমার গলা জড়িয়ে কেঁদে ফেললে, বললে, কেন, একবার মারলেই তো হয়, ও তো খুব ভালো পাঠ করছে, এই জন্যে হিংসে করে এমনভাবে মারছে। আগে ঘরে গিয়ে নিক, যাত্রা দলের নাম লেখানো বার করে দেব, ইচ্ছে করে মার খাওয়া। রাজমুকুট, টিপু সুলতান, মহারাজ নন্দকুমার, আরও অনেক পালা চলেছিল, তবে আমার যাওয়া ওই একদিনই। বুড়াদের সঙ্গে যেত রানী বুবু। কেবল একদিনই মণি ভাইজান গিয়েছিল। ঘরে ফিরে সে কি রাগারাগি, বললে, ধুত, বুড়াদির সঙ্গে মানুষ যায়, থির হয়ে বসতে দেবে না কিছুতেই। একবার বলে, ও মণি, যা না ভাই, এক দৌড়ে আমার বাস্কর চাবিটা নিয়ে আয়, বিছানার উপর ফেলে রেখে এসেছি, কত কিছু রয়েছে বাস্কয়। একবার বলে, মণি, যা তো, চুপি চুপি তোর জামাইবাবুকে গিয়ে বলে আয়, মুকুটটা ঠিক মতো বসেনি, কি বিচ্ছিরি দেখাচ্ছে, যত সব ঝক্কি। মণি ভাইজান রাগ না করলেও বোধহয় পারত। বুড়াদির বাচ্চা হবার আগে তো মণি ভাইজান আর কম ছোটাছুটি করেনি। কি খেয়াল হলো, বুড়াদি বললে, দত্তপুকুরে বাবুদের জলপাই বাগান আছে, এনে দিবি? মণি ভাইজান ছুটল আনতে। একবার দত্তপুকুর, একবার মধ্যমগ্রাম, একবার বিরাটিতে, একবার গুমোয়, এইভাবে ছোটাছুটি করত মণি ভাইজান। একবার করিমন বিবির গাছ ভেঙে ডাল শুদ্ধ পেয়ারা নিয়ে হাজির। বুড়াদি কি খুশি, বললে, আর জন্মে মণি আমার ভাই ছিল, কেন যে ওর এত মায়া। টিপু ভাইজান কলকাতার কলেজে ভর্তি হবার পর আমরা সবাই তাকে বেশ সমীহ করে চলতাম। টিপু ভাইজান যখন গোঁজা মিল দিয়ে কোনো রকমে দায় সারা গোছের নাকে মুখে কিছু গুঁজে তাড়াহুড়ো বাঁধিয়ে বলতো, আজ প্রফেসর বটব্যালের ক্লাস আছে, অটল পাহাড়ের মতো মানুষ, সময় মতো না পৌঁছলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, তখন অবাক হয়ে আমরা তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। অটল পাহাড়ের মতো মানুষের মুখোমুখি কোনোদিন কি দাঁড়াতে পারবো? ভয় হতো। কখনো গায়ে হাত তোলেননি করুণা দিদিমণি। কোনোদিন কোনো কারণে যদি দেখি তার মুখ কালো, ভয়ে হিম হয়ে গেছে শরীর, বুকের ভেতর সে কি দুরু দুরু। এক একদিন নিজেই কেঁদে ফেলতেন, বলতেন, ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ মন দিয়ে আমার পড়া করো না, আমি তোমাদের কেউ নই। বিছানায় শুয়ে শুয়ে বলতাম, হে আল্লাহ, করুণা দিদিমণি যেন কাল স্কুলে আসে, যেন এই গতকাল ঘটেছে সবকিছু, যেন এই মাত্র সবাই গলা মিলিয়ে গাইলাম, সংকোচের ও বিহ্বলতা নিজের এ অপমান। এইমাত্র হাতে ফুল নিয়ে করুণা দিদিমণি বললেন, বাহ, ভারী চমৎকার। অথচ কতকাল আগের কথা সেসব। পোকা, ও পোকা, এমন চুপ কেন? বলো, আরো বলো, তোমার আর কি দোষ? পোকা, ও পোকা, এমন কাঁদো কেন? তোমার আর কি দোষ? ভালোবাসার যে এত দায়ভাগ, তুমি যে এর কিছুই জানতে না, কাঁদো কেন? রেখা বললে,
তুমি এসব কি শুরু করেছো বলো তো? লোকে শুনলে কি বলবে? তুমি কি কোনোদিন সংসারে মন দেবে না? আব্দুল খালেক বললে, সংসারেই তো আছি। তা আছো, কিন্তু ওই পর্যন্ত কি থাকা বলে? সারা রাত জেগে ওইসব লিখে কি ফায়দাটা পাচ্ছ তুমি? বন্ধু কি তোমাকে গাছে চড়িয়ে দেবে? কেন তুমি ভূতের বেগার খাটতে যাবে? একটা চিরকেলে বাজে স্বভাব। যখন যেটা মাথায় ঢুকবে কচলে কচলে তাকে তেতো না করে ছাড়বে না। মালেক রাগ করবে, অনেকদিন থেকে ওকে ঘোরাচ্ছি, না পেলে এবার মেরে বসবে। মালিককে নিয়ে থাকলেই হয়, অত যখন সম্পর্ক। কিভাবে যে তুমি কথা বলো! ঘরের বউয়ের কথা কারোই মিষ্টি লাগে না, সব বুঝি। এখন তোমার একটা প্রেম করার দরকার হয়ে পড়েছে, তা করলেই তো পারো। পেয়ারে ছাত্রী তো আর নেহাত কম নয় তোমার, মন মতো একটাকে বেছে নিলেই হয়। আব্দুল খালেক দাড়ি কামানো থামিয়ে বললে, কাউকেই দেখছি তুমি বাদ দিতে চাও না। ছাত্রীরা যেভাবে আসে তা তো নিজ চোখেই দেখি রোজ। সাজন গোজন ঠাঁট বাট দেখে গা জ্বলে যায়, যেন নাগর ধরতে এসেছে। আমরাও তো কলেজে পড়েছি, পড়তে এসে আবার এত ঢলাঢলি কিসের? ঢলাঢলিটা দেখলে কোথায়? কথা তো বলে না, যেন গায়ে উল্টে পড়ে। তোমাদের সঙ্গে তো কথা বলতে গেলে মুখে খই ফোটে, আবার আমাদের সামনে এলে ভিজে বেড়ালটি, সাত চড়েও রা কাটতে চাইবে না। আব্দুল খালেক বললে, তোমার দেখায় অনেক ভুল আছে রেখা, এভাবে দেখো না। এভাবে দেখা উচিত না। যারা এভাবে দেখে তারা কেবল নিজের মনের শান্তি চুরমার করে। কত শান্তিতে তুমি আমাকে রেখেছ, সেটা আলাদা ব্যাপার। আব্দুল খালেক সাবানের ফ্যানার ভেতর থেকে বললে, কত দূর দূর গ্রাম থেকে এরা আসে, কত কষ্ট করে আসে, কত আশা এদের সামনে। নিছক ঢলাঢুলের জন্যে এত পরিশ্রমের কি কোনো দরকার আছে? তোমাদের মতো দরদি বন্ধুদের জন্যেই আসে। লেখাপড়া না ছাই। কেন কমার্সের আবু তালেব ছাত্রীকে বিয়ে করেনি? ঢিটিক্কার পড়েনি? বিয়ে করাটা দোষের? আমি তোমার সঙ্গে এড়ে তর্ক করতে চাই না। রেগে গিয়ে রেখা বললে, মুদিওয়ালা বলে দিয়েছে আর বাকি দিতে পারবে না। এবার থেকে নগদ পয়সা দিয়ে সওদাপাতি এনো। সে দেখা যাবে। কোনো কথাই তো তোমার গায়ে লাগে না। একটা ডিম পচা হয়েছিল বলে পাঠিয়েছিলাম, যা তা কথা বলে দিয়েছে। মোমেনাকে ধমকে বলেছে, ইচ্ছে হয় নিবি, না ইচ্ছে হয় নিবি না, বদল ফদল হবে না। বলে দিস বাকি ফাঁকি আর দিতে পারবো না। আব্দুল খালেক বললে, ওদেরই বা কি দোষ? কম টাকা তো আর পাবে না। তোমার ইজ্জতে বাঁধে না? ঘরের মানুষের কথা শুনলেই তো ছ্যাক করে ওঠো। একটা ছোট লোক, মুখে যা আসে তাই বলবে, আর ঘরে বসে বসে তুমি লেজ নাড়বে। তোমার আত্মসম্মান নেই? কি করব? ওর সঙ্গে লাঠালাঠি করব? সে ক্ষমতা থাকলে তো। আব্দুল খালেক হেসে বললে, হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। আমি শুধু পারি এই মুহূর্তে খুব ছোট্ট করে তোমাকে একটা চুমো খেতে। কি যে বেহায়ের মতো ক্যালক্যাল করে হাসো! রেখা আর দাঁড়ায় না। পাকাটি চিবাতে চিবাতে উঠোনের ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল টুকু। হ্যাঁচকা টানে তাকে দাঁড় করিয়ে হিড়হিড়িয়ে পুকুর ঘাটের দিকে নিয়ে যায়। অনেকক্ষণ পর আব্দুল খালেক দরজায় দাঁড়িয়ে রেখাকে ডাকল। রেখা তখন রান্নাঘরে। বললে, মাধু, ও মাধু, মাধুরানী। কাত হয়ে দরজায় গলা বাড়ায় রেখা। তোমার হাত খালি আছে? মাছ কুটছি। এনেছ তো গুচ্ছের চুনো মাছ। রোজ রোজ এই একই আদিক খেতে আমার ভালো লাগে না। কি করে আমাকে জব্দ করবে শুধু এই তালে থাকো। অন্য মাছ না পাও খালি হাতে ফিরবে। রোজ রোজ এই গুঁড়ো গাড়া মাছ কুটতে কুটতে আমার ঘেন্না ধরে গেছে। আব্দুল খালেক বললে, ইচ্ছে করে কি আর আনি? এই ছোট্ট একটা কালকিনির দাম 12 থেকে 14 টাকা। টাকা পয়সা যেন ময়লা, এর চেয়ে ঘাস খেয়ে থাকা ঢের ভালো। একটু পরে হাত মুছতে মুছতে রেখা এলো। বললে, কি বলছিলে বলো?
ভরসা পাচ্ছি না যে। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, আগে থেকেই বলছি। যাও ছিল কায়দা করে করে তো তার সবই ফুঁকে বসে আছো। পিঠে একটু তেল মালিশ করে দেবে? গা হাত পায়ে বড় ব্যথা, এমন টাটাচ্ছে। চৌকির ওপর উপর হয়ে শুয়ে তেল মালিশ করাতে করাতে আব্দুল খালেক বললে, আচ্ছা মাধুরানী, তোমার হাত এত মিষ্টি কেন? ইস, দুম করে একটা কিল দিল রেখা। আব্দুল খালেক বললে, আমি জানি তোমার হাত দুটো ৫৫ ময়রার তৈরি, খাঁটি ছানা আর ভুরভুরে গন্ধ। রেখা বললে, ইয়ার্কি মারলে আমি কিন্তু মালিশ করা বন্ধ করে দেব, গায়ে তো জ্বর। ওতে কিছু হবে না।